তোকে আগেই বলেছিলাম এই আনকরা ছেলেমেয়েগুলোকে সাথে নিয়ে কোনো লাভ হবে না। এখন দেখছিস তো হাসতে নাচতেই একবারে ছড়িয়ে লাট করে বসে আছে। সামান্য কটা মাল গাড়ি থেকে অব্দি এরা ঠিকঠাক নামাতে পারছে না। সেলফি আর সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া এই জেনারেশনটা কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আশা অব্দি 100টা ছবি আর 50টা স্ট্যাটাস দেওয়া ছাড়া আর কাজের কাজ কি করেছে বলতো এরা? দিকে মেলা লোক জমে গেছে, তার উপরে এখানকার কাজ মিটিয়ে আরো 3টে জায়গায় যাওয়ার আছে। এইভাবে চললে এখানেই বেলা কাবার হয়ে যাবে। তোকে তোকে শুরুতেই পই পই করে বারণ করেছিলাম নুরি। ম্যাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো না। শরীর খারাপ করছে না তো? সকাল থেকেই তো ছুটোছুটি করছো, অভ্যাসও নেই তেমন। বলছিলাম কি, এখনো কিছু বাচ্চা রয়ে গেছে যারা ড্রেস বা কম্বল কিছুই পায়নি। জানি, কিন্তু এবারের মতো আর কিছু করা যাবে না। আমি দেখছি যদি রামদাকে বলে পরে কিছু পাঠিয়ে দিতে পারি। দিনের শুরুতে তুই একটা কথা বলেছিলি না, এবার আমি একটা কথা বলতে চাই। কি? নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের আরও একটি নতুন উপস্থাপনায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাব অপূর্ণ ভালোবাসার একটি অনবদ্য প্রেমের কাহিনী। গল্পের নাম ভালোবাসার উষ্ণতায়। প্রতিবারের মতোই গল্প শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলের উপস্থাপনাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করতেও যেন একদম ভুল না হয়। একই সঙ্গে আপনারা যদি এখন এই উপস্থাপনাটি স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিক অ্যাপে শুনছেন তাহলে অবশ্যই এখানেও আমাদের চ্যানেলটিকে ফলো করে নিতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক আজকের অনন্য স্বাদের ভালোবাসার কাহিনী, ভালোবাসার উষ্ণতায়। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তোকে আগেই বলেছিলাম এই আনকরা ছেলেমেয়েগুলোকে সাথে নিয়ে কোনো লাভ হবে না। এখন দেখছিস তো হাসতে নাচতেই একবারে ছড়িয়ে লাট করে বসে আছে। স্টুপিড একটা। অতনুর ফর্সা গোলগাল মুখটা ক্রমশ রাগে রাঙা হয়ে উঠছে। চট করে রেগে যাওয়াটা অবশ্য স্বভাব নয়, কিন্তু কর্পোরেট সেক্টরের সিস্টেমেটিক কাজ করতে করতে এখন কোনো কিছুতেই অব্যবস্থা একদম সহ্য করতে পারে না। তারপর সেটা যদি হয় ওর পার্ট অফ ড্রিম প্রজেক্ট। অবস্থা সামাল দেওয়ার জন্য পেছন থেকে নাইমা এগিয়ে যাবে, এমন সময় সামনের ম্যাটাডোর থেকে একটা কম্বলের বস্তা নামাতে গিয়ে সেটা হুড়মুড় করে ডালা খুলে নিচে পড়ে লাল ধুলো মাটির ওপর গড়াগড়ি খেতে শুরু করলো। কি ভাগ্যিস এখনো প্যাকেট কাটা হয়নি। যেহেতু কলকাতা থেকে এত দূর নিয়ে আসার একটা ব্যাপার ছিল, তাই বড় বাজার থেকে বেশ ভালো করেই প্লাস্টিক র্যাপার আটকে দেওয়া হয়েছে। অতনু হড়বড় করে দৌড়ে যাচ্ছিল, নাইমা ওর কাঁধে হাত দিয়ে আটকালো। দেখলি দেখলি, সামান্য কটা মাল গাড়ি থেকে অব্দি এরা ঠিকঠাক নামাতে পারছে না। সেলফি আর সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া এই জেনারেশনটা কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আশা অব্দি 100টা ছবি আর 50টা স্ট্যাটাস দেওয়া ছাড়া আর কাজের কাজ কি করেছে বলতো এরা? দিকে মেলা লোক জমে গেছে, তার উপরে এখানকার কাজ মিটিয়ে আরো 3টে জায়গায় যাওয়ার আছে। এইভাবে চললে এখানেই বেলা কাবার হয়ে যাবে। তোকে তোকে শুরুতেই পই পই করে বারণ করেছিলাম নুরি। কি কি বুঝেছে এদের দিয়েছিলি কে জানে। এখন দেখলি তো সাবির আর কিংসুককে ছাড়া এখানে আসাটাই ভুল হয়েছে। নাইমার ভালোবাসার ডাকনাম নুরি। কলকাতার উপকণ্ঠে একটা সরকারি বাংলা বিভাগে বর্তমানে সে অধ্যাপনা করে। অতনুর সঙ্গে এই প্রজেক্টটাতে প্রায় 3 বছর হলো কাজ করছে। যদিও দুজনের পরিচয় এবং প্রণয় বহুদিনের। মূলত বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক অঞ্চলগুলিতে ওরা পুজোর আগে শীতকালের শুরুতে কয়েকটা ছোট ছোট টিম বানিয়ে স্থানীয় আঞ্চলিকদের মধ্যে নতুন জামা কাপড়, শীতবস্ত্র আর কম্বল বিতরণের ব্যবস্থা করে। না, এতে কোনো সরকারি সাহায্য বা এনজিওর পৃষ্ঠপোষকতা থাকে না।
সম্পূর্ণ নিজেদের উদ্যোগ আর কিছু পরিচিত মানুষের সহায়তা থেকেই এতদিন কাজটা হয়ে এসেছে। আজ 3 বছরে সেটা বাড়তে বাড়তে শাখা প্রশাখা মেলে বহুদূর বিস্তৃত হয়েছে। এই বছরের শুরু থেকেই কিছু ছোটখাটো অসুবিধের জন্য শীতের আগে আসার পরিকল্পনা বারবার বিলম্ব হচ্ছিল। ফান্ড সংক্রান্ত কিছু সমস্যা তো ছিলই, তার চেয়েও মূল সমস্যা ছিল ম্যান পাওয়ারের। অতনু এবং নাইমা ছাড়াও ওদের কর্মকাণ্ডের আরও 2জন মূল হোতা সাবির আর কিংসুক। সাবিরকে হঠাৎ মাসখানেকের জন্য ব্যাঙ্গালোর যেতে হয়েছে, আর কিংসুক বেচারি সপ্তাহখানেক ডেঙ্গুতে ভুগে সবেমাত্র বাড়ি ফিরেছে। যদিও সে এই অবস্থাতেও আসতে চাইছিল, কোনো মতে তাকে ধমক ধামক দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। যেহেতু বেশ কয়েক বছর ধরেই কাজটা চলছে, তাই অবশ্য শেষ পর্যন্ত ফান্ড কালেকশন আর কেনাকাটার ব্যাপারটা ওরা দুজনেই মূলত ম্যানেজ করে নিয়েছিল। কিন্তু প্যাকিং আর ট্রান্সপোর্ট সংক্রান্ত কাজের জন্য বেশ কিছু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন ছিল। ওদের টিমে নতুন কিছু ছেলে মেয়েকে নেওয়ার আইডিয়াটা অবশ্যই ছিল নাইমার। অতনু যতই গালমন্দ করুক না কেন, সোশ্যাল মিডিয়াতে লাস্ট 3টে ইয়ারে ওদের কাজের কিছু কিছু ফটো আর ব্লগ শেয়ার করার পর থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। প্রচুর মানুষজন যেমন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন, তেমনি ওদের কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশও করেছিলেন। নাইমার কলেজের ডিপার্টমেন্টের বেশ কিছু ছেলে মেয়ে বহুদিন থেকেই ওকে অনুরোধ জানিয়ে রেখেছিল। সেও ভেবে দেখল এই সুযোগে যদি ওদেরকে ব্যবহার করা যায় তাহলে মন্দ কি। অতনুকে রাজি করানোটা একটু চাপের ছিল, কিন্তু নাইমা ওকে বোঝালো যে শীতকাল দ্রুত এগিয়ে আসছে। কলকাতায় যতই ডিসেম্বর মাসে শীত আসার জন্য সাধ্য সাধনা করতে হোক না কেন, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গের গ্রাম বাংলায় অনেক আগেই ঠান্ডা পড়তে শুরু করে। এখন যদি সাবিরের ফিরে আসা বা কিংসুকে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করে, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। যাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা, তারাই বেশ কিছুদিন বঞ্চিত থেকে যাবে। এমনিতেও রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাতে আমাদের প্রান্তিক সহনাগরিকরা চিরকালই সমানাধিকার থেকে অনেকাংশই বিচ্ছিন্ন থেকেছে। নাইমার লেকচার দেওয়ার পেশাগত দক্ষতাতেই হোক বা পরিস্থিতির গুরুত্ব বিচার করেই হোক, সুরসুরিতে কাজ হলো। অতনুর খুঁতখুঁতে মন আরও কিছুটা নরম হলো যখন ওদের কলেজ থেকে 3টি ছেলে আর 2টি মেয়েকে নিয়ে কিংসুকের বাড়িতে বসে সমস্ত প্যাকিং পর্ব ঠিকঠাক মিটে গেল। কিংসুক নিজে কোনো কাজ করতে না পারলেও সামনে বসে থেকে পরামর্শ দিয়ে পুরোটাই ঠিকঠাক পরিচালনা করে দিয়েছিল। নাইমা ওর কলেজের ফার্স্ট ইয়ারের 2টি ছাত্রীকে নিয়ে আগের দিন রাতেই কাছাকাছি একটা গেস্ট হাউসে চলে এসেছিল। কথা ছিল অতনু আরও 3টি ছেলেকে নিয়ে খুব ভোর রাতে কলকাতা থেকে সরাসরি পুরুলিয়া চলে আসবে। কিন্তু বিধিবাম, একটি ছেলে ওদের সঙ্গে জয়েন করতে বেশ কিছুটা দেরি করার জন্য কলকাতা থেকে বেরোতেই দেরি হয়ে যায়। সে বেচারি ঘুম থেকে উঠতেই দেরি করেছিল। তারপর রাস্তাতেও জ্যামের জন্য কিছুটা সময় নষ্ট হয়। শুরু থেকেই যে অতনু যথেষ্ট খাপ্পা ছিল, সেটা সকালে ওর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। আজ মোট 4টি জায়গায় যাওয়ার আছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কাজ করা একটি সবুর ছেলে প্রতিবার আমাদের এখানে কাজে সাহায্য করে। নাম ধনিরাম মান্ডি। অতনু মজা করে ওকে রামদা বলে ডাকে। সেই দাদা সবেমাত্র এখানে এসে পৌঁছেছেন। স্থানীয় একটা প্রাইমারি স্কুলের দাওয়ায় বস্ত্র ও কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। ওরা এখানে এসে পৌঁছানোর আগেই ভোর ভোর মানুষজন আসতে শুরু করে দিয়েছিলেন। রামদা মারফত কিছুটা প্রচার এবং নামের লিস্টও অনেকদিন আগেই তৈরি করা হয়ে গিয়েছিল। না হলে জিনিসপত্র বিতরণের সময় হুড়োহুড়ি লেগে যায়। তাতে অবশ্য এই মানুষগুলির কোনো দোষ নেই। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আজও যে এরা এত পিছিয়ে আছে, তা তো আমাদেরই লজ্জা। এবছর এই অঞ্চলে ঠান্ডা যে আগেই পড়ে গিয়েছে, তা এই নভেম্বর মাসের
দ্বিতীয় সপ্তাহের ভোরেই হাড়ে হাড়ে মালুম হচ্ছে। কাজের শুরুতে নতুন ছেলেমেয়েগুলো একটু গড়বড় করে ফেললেও আধ ঘন্টার মধ্যেই ওরা বেশ ম্যানেজ করে ফেলল। আসলে ইচ্ছে আর উদ্যম থাকলে কোনো কিছুই আয়ত্ত করে ফেলা অসম্ভব নয়। বিভিন্ন লোকেশনে শীতবস্ত্র বিতরণ করতে করতে ওরা যখন শেষ লোকেশনে এসে পৌঁছালো তখনই ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বেজে গিয়েছে। দিনের আলো দ্রুত ফুরিয়ে আসছে, তাই ওরা সকলেই খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছিল। সারাদিনের কাজের মাঝখানে শুধু আধ ঘন্টার লাঞ্চ ব্রেক নেওয়া হয়েছিল। প্রতিবারের মতো রামদা গ্রামের একজনের মাটির বাড়ির দাওয়ায় খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। মোটা লাল চালের ভাত, ঝিঙ্গের তরকারি, চারাপোনার ঝাল আর টমেটোর চাটনি। সবই গ্রামের ফসল, যেমন তাজা তেমনই সুস্বাদু। অথচ কি অবিশ্বাস্য কম দাম সমস্ত কিছুর। কৃষকদের কাছ থেকে খুব সামান্য দামে কিনে নিয়ে ফোড়েরা সেই সবজি দূর দূরান্তের বাজারে পাঠিয়ে চড়া দামে বিক্রি করে। কম্বল আর জামা কাপড়ের শেষ কাঠরিটাও যখন নিঃশেষ হয়ে গেল তখনও বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়েরা খালি হাতে একটু দূরে বসে রয়েছে দেখতে পাওয়া গেল। প্রতিবার এমনই হয়। যতই সাধ্যমতো প্রচেষ্টা করা হোক না কেন, কিছু মানুষকে ব্যর্থ মনোরথে ফিরতে হয়। আর দিনের শেষে ওদের মনও সামান্য ভারাক্রান্ত থাকে। হয়তো সেই ব্যর্থতাই আগামীর জন্য আরও বেশি উদ্দীপিত করে। তবে এবার অতনু আর নাইমার জন্য অন্তিমে একটা চমক অপেক্ষা করছিল। ম্যাটাডোর খালি হয়ে যাওয়ায় সেটাকে ছেড়ে দেওয়া হল। যে 3টি ছেলে অতনুর সঙ্গে কলকাতা থেকে এসেছিল, ওদের দুজনের সঙ্গে নাইমার 2 ছাত্রীও কলকাতা ফিরে গেল। শুধু রয়ে গেল প্রীতম নামের একজন। ওরা 3 জন আজকে রাতটা গেস্ট হাউসে কাটিয়ে দেবে। সবাই মিলে জিনিসপত্র গুছিয়ে নেওয়া হচ্ছিল। এইসব পাথুরে জায়গায় খুব ঝপ করে সন্ধে নেমে যায়। হঠাৎ প্রীতম এসে নাইমার সামনে দাঁড়ালো। কিছু বলবে? ম্যাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো না। শরীর খারাপ করছে না তো? সকাল থেকেই তো ছুটোছুটি করছো, অভ্যাসও নেই তেমন। না না, শরীর ঠিক আছে ম্যাম। বলছিলাম কি, এখনও কিছু বাচ্চা রয়ে গেছে যারা ড্রেস বা কম্বল কিছুই পায়নি। জানি, কিন্তু এবারের মতো আর কিছু করা যাবে না। আমি দেখছি যদি রামদাকে বলে পরে কিছু পাঠিয়ে দিতে পারি। না মানে, আমার কাছে কয়েকটা গরম জামাকাপড় আছে, কিন্তু সেগুলো নতুন নয়। তার মধ্যে কি কিছু... প্রীতমের বাকি কথাগুলো সংকোচবশত ওর গলাতেই আটকে গেল। এখানে একটা কথা বলে রাখা ভালো। ওরা যেদিন থেকে এই সামাজিক প্রকল্পের কাজে হাত দিয়েছিল তার প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুরনো বা জরাজীর্ণ কোনো সামগ্রী বিতরণের কাজে ব্যবহার করা হবে না। যত ক্ষুদ্রই হোক না কেন সামর্থ্য, নতুন বা অব্যবহৃত সামগ্রী হবে একমাত্র সম্বল। প্রীতম সে বিষয়টা জানে বলেই এত কিন্তু কিন্তু করছে। আসলে আমার আর ভাইয়ের কিছু ছোটবেলার সোয়েটার বাড়িতে রাখা ছিল। জিনিসগুলো এখনো খুব ভালো আছে। কাল বেরোনোর সময় মা ওইগুলো ব্যাগে দিয়ে বলেছিল প্রয়োজনে ব্যবহার করতে, তাই আর কি। অতনুর মুখ থেকে ক্রমশ বিষণ্ণতার মেঘ কেটে গিয়ে একটা গভীর প্রশান্তির আলো ক্রমশ ছড়িয়ে পড়ছে। ওর মনের ভাব বুঝতে পেরেই নাইমা আশ্বাস দেওয়ার সুরে বলল, আচ্ছা, বাড়িতে বড় দাদা দিদিদের জামা কি ছোট ভাই বোনরা পরে না? ওরাও তো তোমাদের ছোট ভাই বোনদেরই মতো। তুমি ভালোবেসে ওদের জন্য যখন এনেছো এত দূর পর্যন্ত, তাহলে নিশ্চয়ই পড়বে। ভালোবাসার উপহার কি ফিরিয়ে নেওয়া যায়? প্রীতম খুব খুশি হয়ে দ্রুত পায়ে গাড়ি থেকে ওর ব্যাগ নিতে চলে গেল। অতনু এখনো নির্বাক প্রসন্ন চিত্তে ও যাত্রাপথের দিকে তাকিয়ে রয়েছে। নাইমা একটু সরে ওর হাত চেপে ধরে দাঁড়ালো। ভারী উষ্ণ সেই হাতের স্পর্শ। আজ থেকে প্রায় বছর 5 আগে দুজনে একসঙ্গে ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু 2 পরিবারেরই প্রবল অমতে পিছু হটতে বাধ্য হয়।
তারপর এতগুলো দিন কেটে গিয়েছে। তবে সত্যি কথা বলতে কি, এখন আর আক্ষেপ হয় না। নিজেদের ছোট্ট সংসারের বাইরেও যে এত বড় একটা জগতে এত মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। দিনের শুরুতে তুই একটা কথা বলেছিলি না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। দিনের শেষ প্রহরের রক্তিম আলোতে অতনুর মুখ আরো উজ্জ্বল দেখাচ্ছে। সেই মুখে সলজ্জ হাসি, তবে ও কোনো উত্তর দিল না। এবার আমি একটা কথা বলতে চাই। কি? সব ভালো যার শেষ ভালো। আমাদের পথ চলা সে কি একেবারে গেছে ফুরিয়ে? কেন তুমি সেদিন আমায় দিলে বহুদূর সরিয়ে? আজও আছি প্রতীক্ষায় তোমার, ডাকবে তুমি ভালোবেসে, জড়িয়ে ধরবে দুহাত মিষ্টি করে হেসে। আজও আছি প্রতীক্ষায় তোমার, আজও আছি প্রতীক্ষায় আমাদের পথ চলা সে কি একেবারে গেছে ফুরিয়ে? কেন তুমি সেদিন আমায় দিলে বহুদূর সরিয়ে? দাও ফিরিয়ে দাও সেদিন, শুরু হোক কথা বলা, কথায় গানে সময় কাটুক একসাথে পথ চলা। আজও আছি প্রতীক্ষায় তোমার, আজও আছি প্রতীক্ষায় তোমার। শেষ হলো আজকের অনন্য স্বাদের ভালোবাসার কাহিনী, ভালোবাসার উষ্ণতায়। কাহিনীকার এবং গল্পকথকের ভূমিকায় ছিলাম আমি, সাম্য। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন অতনু, সৌরভ, নাইমা, শ্রী এবং প্রীতমের চরিত্রে তুফান। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং হাইপ অপশনটি অবশ্যই বেছে নেবেন। একই সঙ্গে ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা এবং স্পটিফাই ও আমাজন মিউজিক অ্যাপে আমাদের চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। দেখা হবে, শোনা হবে আগামী কোনো গল্পে। ভালো থাকবেন।